এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। আল্লাহ সেই কাঙ্ক্ষিত বান্দাকে কয়েক ঘন্টার মধ্যে নিজের কাছে ডেকে নেবেন, আর আমি কেবল আজরাইলের ভূমিকা পালন করব। ফারজানা হকচকে তাকায়। হাসতে হাসতে এরূপ ঠান্ডা মাথার হুমকি শুনে তার কথা আটকে আসে। ইশতিয়াক ভ্রু নাচিয়ে পুনরায় জিজ্ঞেস করে, ব্যক্তিগত কেউ আছে নাকি? ফারজানা মাথা নিচু করে ধীর কণ্ঠে বলে, দীর্ঘ কয়েক বছর যাবৎ ভীষণ জঘন্য এক অতীত বয়ে বেড়াচ্ছি আমি। আমার পক্ষে কাউকে অ্যাকসেপ্ট করা সম্ভব নয়। ইশতিয়াক সহজ কণ্ঠে বলল, অতীতের সাথে 2-4টা বাচ্চা কাচ্চা বহন করলে আরও ভালো হতো মিস জানা। বিনা পরিশ্রমে কয়েকটা ট্রফি পেয়ে যেতাম তাহলে। যাই হোক, আপনাকে কোনো কিছুর ইনস্ট্যান্ট করতে হবে না, জাস্ট কবুল বলতে হবে। পারবেন না? ফারজানা কোনো প্রত্যুত্তর করল না। একটা দীর্ঘশ্বাস ফেলে বাহিরে তাকালো। বুকের ভেতর অসহনীয় ঝড় চলছে। মস্তিষ্কে ভূতা যন্ত্রণা অনুভব হচ্ছে। নিশ্চিন্তে সিটে গা এলিয়ে দিয়ে চোখ বুজে ফেলল ফারজানা। তার দিকে এক পলক তাকিয়ে ইশতিয়াক মুচকি হাসল কেবল। আরভিদের বলা সে বিখ্যাত দেশ দেশ বারে অবস্থান করছে আরশান এবং তাজরিয়ান। ড্রিঙ্কস কাউন্টার থেকে সামান্য দূরে থাকা একটা সিটিং জোনে বসে অপেক্ষা করছে সে কাঙ্ক্ষিত যুবকের। পুরো জায়গাটা জুড়ে ঝলমলে আলোর তীব্রতা বিদ্যমান। ডান্স ফ্লোরে মাতাল হয়ে কিছু উচ্চ শ্রেণীর মানুষ নিজেদের খেয়াল খুশমতো নাচানাচিতে ব্যস্ত। কেউ আবার নিজেদের মধ্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। কিছু মানুষ তো নির্লজ্জতার সীমানা অতিক্রম করে যাচ্ছে। তাজরিয়ান ক্ষুব্ধ মেজাজে বসে আছে। আরশানের মেজাজের হালও খুব একটা সুবিধার না। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে পরিশেষে একটা যুবক টলতে টলতে তাদের সামনে উপস্থিত হয়। আঙ্গুল উঁচে এলোমেলো ভঙ্গিতে বলে, আরভিদ পাঠিয়েছে আপনাদের। আরশান দাঁতে দাঁত চেপে বলে, মেমোরি কার্ড। ছেলেটা আলগোছে হেসে ধাপ করে সামনের সোফায় বসে পড়ে। ওয়েটারকে ডেকে ড্রিঙ্কস সার্ভ করতে বলায় অতপর পকেট থেকে সে কাঙ্ক্ষিত মেমোরি বের করে আরশানের দিকে বাড়িয়ে দেয়। ছু মেরে সেটা হাতে নিয়ে আরশান তাজরিয়ানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, অ্যাট ফার্স্ট ভিডিওটা চেক করে বল এটা রিয়েল নাকি এডিটেড। তাজরিয়ান নির্দেশ মোতাবেক নিজের কাজ শুরু করে। সময় যত পেরোয় তত বেশি আরশান অস্থির হয়ে ওঠে। উৎকণ্ঠায় গলা শুকিয়ে আসে তার। বাধ্য হয়ে ওয়েটারকে ডেকে বলে, নর্মাল জুস হবে। ওয়েটার মাথা নাড়িয়ে সায় জানাতেই আরশান তার অর্ডার কনফার্ম করে। ওয়েটার যেতেই তাজরিয়ান একবার আরশানের অস্থির মুখশ্রী অবলোকন করে ধীর কণ্ঠে বলে, ভিডিওটা রিয়েল ভাইয়া। আরশান ফাঁকা ঢুক গেলে ল্যাপটপটার সামনে টেনে নেয়। পজ ভিডিওটা অন করতেই তার হাঁসফাঁস লাগতে শুরু করে। এর মাঝে ওয়েটার জুসের গ্লাস বাড়িয়ে দিলে নির্বিঘ্নে সেটা পান করে আরশান। ওয়েটার তাজরিয়ানের দিকে আরেকটা গ্লাস বাড়িয়ে দিলে সে নাকচ করে। আরভিদের বলা কথা এবং ভিডিও দুটোই হুবহু এক। কোথাও এক চিমটি পার্থক্য নেই। প্রিমা রেগে মেগে নিহাকে ধাক্কা দেওয়ার দৃশ্যটা দেখে রাগে আরশানের কপালে শিরা ফুলে ওঠে। লম্বা লম্বা শ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দিয়ে নিজেকে সামলাতে চেষ্টা করে সে। ভাইয়ের অবস্থা দেখে তাজরিয়ান সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলে। আধ ঘন্টা পেরোতেই নিজের ভেতর এক অদ্ভুত পরিবর্তন টের পায় আরশান। শরীরের বিরূপ প্রতিক্রিয়া দেখে হতবাক হয়ে যায় সে। গন্ডগোলের আভাস পেয়ে আরশান অস্থির কণ্ঠে বলে ওঠে, আমি আসছি। তাজরিয়ান প্রশ্ন করার পূর্বেই আরশান ছুটে যায় ওয়াশরুমের দিকে। আরশানকে ছুটে বেরোতে দেখে সে ওয়েটার কাউকে ফোন দিয়ে বলল, কাজ হয়ে গেছে স্যার, এবার ফাইনাল টোপ দেওয়ার পালা। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানির ছাপটা দিতে থাকে আরশান। নিজের ভেতরকার অবাঞ্ছনীয় অনুভূতি দমাতে না পেরে দুহাতে মাথা চেপে ধরে। নিজেকে আরেকটু সুস্থির করতে মাথায় পানি দেয়, কিন্তু অস্থিরতা কমার বদলে সময়ের সাথে আরও বাড়তে থাকে। এক পর্যায়ে আরশান বুঝতে পারে সে একদমই স্বাভাবিক নেই এবং দ্রুত নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। বিষয়টা টের পাওয়া মাত্র এলোমেলো পা ফেলে বাহির দিকে ছুটে যায় আরশান। ওয়াশরুম থেকে বেরিয়ে করিডোর ধরে হাঁটার সময় আচমকা এক লাশময়ী নারী তার পথ আটকায়। অর্ধ অচেতন আরশান তাকে সরাতে পারে না বিধায় সেই নারী আরশানের কাছাকাছি ঘেঁষতে চায়। নিয়ন্ত্রণহীন আরশান কয়েক মুহূর্তের জন্য সেই ফাঁদে পা দিয়ে ফেলে।
মেয়েটা তার হাত দিয়ে আরশানের কপাল স্লাইড করলে তীব্র নেশার ঘুরেও আচমকা আরশানের ভ্রু কুচকে আসে। মেয়েটার হাত ঝাড়া মেরে ফেলে তাকে সজোরে ধাক্কা দিয়ে অস্ফুট স্বরে বলে, ইউ ডোন্ট স্মেল লাইক মাই প্রেম। আরশানের ধাক্কায় হাই হিল পরিহিত রমণী ফ্লোরে মুখ থুবড়ে পড়ে। আরশানের শাসক্ত কথাটা শুনে রাগান্বিত স্বরে বলে, আরশানকে হেলে দুলে আসতে দেখে তাজরিয়ান অবাক হয়ে তার দিকে এগিয়ে আসে। আরশানকে শক্ত হাতে ধরে চিন্তিত কণ্ঠে শুধায়, ভাইয়া আর ইউ ওকে? কি হয়েছে তোমার? আরশান অস্পষ্ট স্বরে বলে, ড্রিঙ্কসে মেবি নেশা জাতীয় কিছু মেশানো ছিল তাজ। তাজরিয়ান বুঝে নেয় বাকিটা। এখানে ড্রিঙ্কস করা খুবই নর্মাল, কিন্তু যারা নেশা জাতীয় দ্রব্যে অভ্যস্ত না তাদের জন্য সরাসরি হার্ড ড্রিঙ্কস সামলে ওঠার কিছুটা কষ্টকর। সে কথা না বাড়িয়ে আরশানকে নিয়ে ছুটল বাড়ির দিকে। অফিসের কাজ শেষে সবে আয়নার সামনে বসেছিল প্রিমা আচমকা দরজায় নক করার শব্দে সেদিকে না তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল, আসুন। ভেতর থেকে অনুমতি পেয়ে আরশানকে ধরে রাখা তাজরিয়ান ধীর পায়ে ভেতরে প্রবেশ করলো। প্রিমা ঝট করে উঠে দাঁড়িয়ে বলল, কি হয়েছে ওনার? এই অবস্থা কেন? তাজরিয়ান কেন যেন আজ দৃষ্টি মেলাতে পারল না প্রিমার সাথে। স্বল্প স্বরে উত্তর দিল। ড্রিঙ্কস করার জন্য এমন হয়েছে। আর কোনো বাড়তি কথা না বলে হনহনে স্থান ত্যাগ করলো তাজরিয়ান। প্রিমা অবাক চোখে সেদিকে তাকিয়ে আবারও আরশানের দিকে তাকালো। সর্বদা ফিটফাট থাকা মানুষটাকে আজ বড্ড এলোমেলো দেখাচ্ছে। চোখে মুখের অবস্থা করুণ, কেমন যেন অস্থির আচরণ করছে। প্রিমা তার সান্নিধ্যে গিয়ে বাহু স্পর্শ করে ধীর কণ্ঠে বলল, শুনছেন? ড্রেসটা চেঞ্জ করে আসুন। আরশান ঘোর আচ্ছন্ন দৃষ্টি নিক্ষেপ করে অস্ফুট স্বরে বলল, তুমি করিয়ে দাও না। প্রিমা চমকালো। কি বাচ্চামি আবদার তার কণ্ঠে। নিজেকে সামলে আরশানের এক হাত টেনে ধরে তাকে বসিয়ে দিয়ে প্রিমা বলল, এখানেই বসুন, আমি জামা কাপড় নিয়ে আসছি। আমি কিছু সময়ের জন্য বেলকনিতে দাঁড়াবো, আপনি এখন পাল্টে নিয়েন, কেমন? আরশান কথা বলল না, কেবল অনিমেষ নেত্রে দেখল প্রিমাকে। নাইট স্যুট পরিহিত প্রিমার সুদীর্ঘ ক্যাশরাশি পিঠের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে। হাঁটার তালে সেগুলোও নিজের আনন্দে নেচে যাচ্ছে। আবারও মাঝে মধ্যে প্রিমার চোখ মুখ লেপটে গিয়ে তার বিরক্তির কারণ হচ্ছে। প্রিমা তার ড্রেস বের করতে গেলে আরশান টলমল পায়ে এগিয়ে সে পেছন থেকে শক্ত করে জোরে ধরে তাকে। আচমকা আরশানের পুরুষালী বাহু বন্ধনে আবদ্ধ হতেই প্রিমা আটকে ওঠে। হাত জোড়া অনিয়ন্ত্রিত হওয়ার ফলস্বরূপ কাপড়গুলো ফ্লোরে অবস্থান করে। আরশান তাকে নিজের দিকে ফিরিয়ে ভীষণ আদুরে কণ্ঠে বলে, শার্টটা আনবাটন করতে হেল্প করছো না কেন ওয়াইফি? প্রিমার শীর্ণকায়া দেহটা থরথর করে কেঁপে ওঠে। আরশানের দিকে ফিরে বিভ্রান্ত কণ্ঠে বলে, কি সব ভুল করছেন? আরশান তার কোমল ওষ্ঠে আলতো চুম্বন এঁকে দিয়ে তাকে চুপ করায়, অতঃপর অধৈর্য কণ্ঠে বলে, উইল ইউ হেল্প মি অর নট? প্রিমা বুঝলেও আরশান পুরোপুরি হুঁশ হারিয়েছে। এতক্ষণ টলমল করলেও এখন কেমন জানি শক্ত ইমারতের মতো দাঁড়িয়ে আছে। নেশা জড়ানো চোখ দুটোতে স্পষ্ট নিষিদ্ধ ঘোর টের পাচ্ছে প্রিমা। দমটা আটকে আসে তার। কাপা হাতে আরশানের শার্টটা আনবাটন করতেই আরশান সেটা ছুঁড়ে মারে অদূরে। ভীষণ বিরক্ত হয়ে প্রিমাকে ধাক্কা দিয়ে ফেলে নরম তুলতুলে ফুমের বিছানায়। ঘটনার আকস্মিকতায় প্রিমা আছড়ে পড়ে বিছানায়। আরশান অধৈর্য হাতে কোমরে থাকা বেলটা খুলতে থাকে। প্রিমা তার উদ্দেশ্য টের পেয়ে শুকনো ঢুক গিলে। আরশান নিজের কাজ শেষ করে প্রিমার পাশে গা এলিয়ে দিয়ে বলে, ভয় কেন পাচ্ছ আমাকে? আরশানের অবাধ্য হাতে প্রিমার কোমর জড়িয়ে ধরে তাকে নিজের বক্ষের সাথে মিশিয়ে নেয়। বেচারি আকস্মিক আক্রমণে হক চুকে ওঠে। আরশান তার প্রত্যুত্তরের অপেক্ষা না করে অস্ফুট স্বরে বলে, তোমার সর্বস্ব জুড়ে আধিপত্য বিস্তারের অধিকার আমায় দিবে প্রেম? আরশান হাত জোড়া অনুমতির অপেক্ষা না করেই নিজের অধিকার বুঝে নিতে ব্যস্ত হয়। কাহিল প্রিমা আরশানের অনাবৃত বক্ষে মাথা রেখে বলল, আপনি ভুল করছেন, পরে আফসোস করবেন না তো? অধৈর্য আরশান প্রিমার কাঁধের টি শার্টটা শরীর সেখানটায় মুখ ডুবিয়ে লম্বা একটা শ্বাস টেনে নিয়ে বলল। হুম। প্রিমা মেছে বাধা প্রদান করে বলে, ভীষণ বিশ্বাস করে আপনার কাছে নিজের আমানত সঁপে দিচ্ছি, আবার বিশ্বাসের অমর্যাদা করবেন না তো? প্রিমার মুখে ডুবে থাকা আরশান ঘোর লাগা কণ্ঠে বলল, নেভার এভার মাই প্রিসিয়াস ওয়াইফি। প্রিমা
প্রেমা আর বাধা দিল না, আরশানের প্রাপ্য অধিকার বুঝিয়ে দিল তাকে। ভবিষ্যতের কথা বলে নিজের সায় জানালো আরশানের পাগলামিতে। রাত পেরিয়ে ভোরের শেষ প্রহরে থামলো আরশানের লাগামহীন উন্মাদনা। নেশার ঘুরে থাকা উন্মাদ আরশানকে সামলাতে গিয়ে ক্ষতবিক্ষত হতে হয়েছে প্রেমাকে। অত্যন্ত যত্নশীল মানুষটার নতুন রূপে বেশ চমকেছে প্রেমা। সারাটা রাত চোখের পাতা একটু বন্ধ করতে পারেনি। উপরন্ত শরীরের অসহনীয় ব্যথাটা তাকে ব্যাকাবু করে দিচ্ছে। নবাগত সূর্যের নরম আলো ঘরে প্রবেশ করতেই ক্লান্ত শরীরটায় চাদর পেঁচিয়ে ধীরে সুস্থে উঠে বসলো প্রেমা। আরশানের দিকে এক পলক তাকাতেই দেখলো বেচারা উপর হয়ে ঘুমাচ্ছে। সিল্কি চুলগুলো তার কপাল দখল করে রেখেছে। অনাবৃত শরীরে কেবল কোমর অব্দি একটা চাদর টেনে দেওয়া। প্রেমা সামান্য ঝুঁকে আরশানের সিল্কি চুলগুলো এলোমেলো করে দিয়ে খিলখিলিয়ে হাসলো। কপাল থেকে চুলগুলো সরিয়ে আলতোভাবে একটা চুম্বন এঁকে দিয়ে ফিসফিসিয়ে বলল, এই পাথরের হৃদয়ের মেয়েটা আপনাকে অসম্ভব রকমের ভালোবাসে জনাব। ঘুমে মগ্ন আরশান শুনল না সে স্বীকারোক্তি। প্রেমা উঠে গেল নিজের কাজে। অভাগা যেদিকে যায় সেদিকে সাগর শুকায়। প্রবাদটা প্রেমার জন্য একদম উপযুক্ত। সুখের চাদরে লেপ্টে থাকা প্রেমার স্বপ্নগুলো খুব দ্রুতই বিচূর্ণিত হতে চলেছিল, কিন্তু বেচারি টের পায়নি। অস্থায়ী সুখে অভ্যস্ত হওয়ার পরিণাম এতটা দুর্বিষহ হতে জানলে বোধ হয় প্রেমা সুখের দ্বার প্রান্তে পদধূলি ফেলত না। ঘুমের রাশ কাটতে আর মোড়া ভেঙে চোখ মেলে তাকালো আরশান। পুরো ঘরটা অন্ধকারে ডুবে আছে। আরশান ঘুমাচ্ছন্ন চোখ জোড়া মেলে আশেপাশে তাকাতে দেখলো জানালায় ভারী পর্দা টানানো। ব্যালকনির দরজা ভিজিয়ে রাখা, এজন্যই সূর্যের মিষ্টি রোদ্দুর ঘরে প্রবেশ করতে পারছে না। ক্লান্ত শরীরটা টেনে উঠে বসতেই মাথা ঝিমঝিম করে উঠল তার। মাথায় হাত চেপে ধরে কিছুক্ষণ বসে থাকার পর তার ঘোর আচ্ছন্ন মস্তিষ্ক আস্তে ধীরে নিজের কার্যক্ষমতা ফিরে পেল। নিজের অবস্থা খেয়াল করতেই আরশানের ভ্রুজোড়া কুঁচকে আসে। শরীরের অবস্থা এবং আশেপাশের পরিস্থিতি অবলোকন করে অভিজ্ঞ আরশান ভালো মতো বুঝতে পারে গতকাল রাতে কি হয়েছে। মস্তিষ্কে আরেকটু চাপ প্রয়োগ করতেই গতকাল রাতে ঘটে যাওয়া সমস্ত ঘটনা ভীষণ স্পষ্টভাবেই মস্তিষ্কে হানা দেয়। আরশান বিমূঢ় হয়ে বসে থাকে কতক্ষণ। রান্নাঘরে দাঁড়িয়ে ডেজার্ট আইটেম বানাতে ব্যস্ত প্রেমা। বেচারের চোখে মুখে লিপটে আছে লজ্জারুণ হাসি। কিছুক্ষণ পর পর প্রেমাকে ব্লাশ করতে দেখে মাহিরা চৌধুরী মজা করে বললেন, কি ব্যাপার আম্মু, আমাদের ছেলে বুঝি একটু বেশি লজ্জা দিয়ে ফেলেছে? প্রেমা লজ্জায় আরও সিটে গেল। আমতা আমতা করে বলল, না তেমন কিছু না, আসলে ওই ছোট মা একটা ফানি ভিডিওর কথা ভাবছিলাম। প্রেমার অপ্রস্তুত অবস্থা দেখে পরোটা ভাজতে থাকা আফিয়া চৌধুরী স্মিত হাসলেন। তার অভিজ্ঞ চোখজোড়া আসল কাহিনী বুঝতে ভুল করেনি। তাদের সম্পর্কের উন্নতি দেখে আফিয়া চৌধুরী ভীষণ খুশি হন। এখন ভালোই ভালোই বংশের প্রদীপের আগমন ঘটলে তিনি শান্তি পাবেন কিছুটা। সংসারটা পরিপূর্ণ হয়ে উঠবে ওনার। সকলেই নিজের কাজে ব্যস্ত ছিল। এমন সময় উপর থেকে আকস্মিক ভাঙচুরের আওয়াজ ভেসে আসে। সকলেই চমকে ওঠে ভীষণ। মাহিরা চৌধুরী ভাবেন তাজরিয়ান হয়তো আবারও খেপেছে। প্রেমা কাজ ফেলে চটজলদি উপরে আসতে ভীষণ অবাক হয়ে যায়, কেননা শব্দটা তাজরিয়ান নয়, বরং আরশানের ঘর থেকে আসছে। হতবাক প্রেমা ঘরের দিকে পা বাড়াতেই তার পায়ের পাতার উপর একটা ফুলদানি আছড়ে পড়ে। বেচারি অস্ফুট স্বরে আর্তনাদ করে উঠতেই রাগে আরশান থাবা মেরে তার হাতটা ধরে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আচমকে ওভাবেই টেনে ভেতরে আনার ফলস্বরূপ প্রেমা চমকে ওঠে। অবাক দৃষ্টি নিক্ষেপ করে অস্ফুট স্বরে বলে, কি করছেন? আরশান তাকে দেওয়ালের সাথে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলে, সেটার উত্তর তো আপনি দিবেন। কি করেছেন কাল রাতে? কেন করলেন? প্রেমা কিঞ্চিত অবাক হয়। ভ্রু কুঁচকে প্রত্যুত্তর করে বলে, আমি কি করেছি? আরশান অধৈর্য কণ্ঠে বলে, আমি না হয় হুঁশে ছিলাম না, কিন্তু আপনি তো সবটা জানতেন। এরপরও কিভাবে পারলেন আমার দুর্বল অবস্থার সুযোগ নিতে? প্রেমার মুখটা থমথমে হয়ে ওঠে। রঙিন স্বপ্নে সপাটে চপটক হাত পড়ে। আরশানের ক্ষুব্ধ দৃষ্টি অবলোকন করে শীতল কণ্ঠে বলে, আমি সুযোগ নিয়েছি নাকি আপনি বাধ্য করেছেন আপনার পাগলামিতে সহমত পোষণ করতে? আমাদের সম্পর্কটা অতটাও অস্বাভাবিক পর্যায়ে নাই যেখানে অভ্যন্তরীণ সম্পর্ক গড়ে ওঠাটা সুযোগ নেওয়া হিসেবে আখ্যায়িত হবে। প্রেমার শীতল প্রত্যুত্তরে আরশানের রাগ তরতরিয়ে বাড়ে। দরজার শব্দ করে থাবা বসে শক্ত কণ্ঠে আরশান বলে উঠে, একদম কথা কাটিয়ে ওঠার চেষ্টা করবেন না।
বোনের স্বামীকে ফাঁসিয়ে তার সান্নিধ্য পেতে একটু খারাপ লাগলো না আপনার? আরশানের বলা কথায় প্রিমা হতভম্ব হয়ে গেল। অবাক কণ্ঠে শুধালো, কি বললেন? কার স্বামী আপনি? আরশিয়ান কণ্ঠে উগ্রতা মিশিয়ে বলল, নাটক করবেন না প্লিজ, আপনাকে ওসব মানায় না। আপনি জানতেন না নিহারিকা ওয়াসিদ তো আমার প্রথম স্ত্রী ছিল? প্রিমা হতবাক কণ্ঠে বলল, ওই চরিত্রহীন মহিলা বিবাহিত ছিল? আপনি ওনার হাজবেন্ড ছিলেন? প্রিমার প্রশ্নাত্মক কণ্ঠে জিজ্ঞেস করা মন্তব্য শুনে আরশিয়ানের মেজাজ খারাপ হয়। দাঁতে দাঁত চেপে মেজাজ সামলে কোনো মতে বলে ওঠে, আমি মরহুমা স্ত্রীর বিরুদ্ধে একটা বাজে মন্তব্য করলে আমি ভুলে যাব আপনি কে। অহেতুক তর্ক করে আমার ধৈর্যের পরীক্ষা নিয়েন না। সোজাসাপটা বলেন, কেন খুন করেছেন আমার স্ত্রীকে? আরশানের চোখে মুখে স্পষ্ট রাগের স্ফুলিঙ্গ, তার কণ্ঠে ঝরে পড়ছে অবিশ্বাস। কিয়ৎকাল নীরবে আরশানের মুখপানে চেয়ে পুরো বিষয়টা হজম করার চেষ্টা করল প্রিমা। অতঃপর পাথরে দৃষ্টি নিক্ষেপ করে সহজ কণ্ঠে বলল, সত্য বলা যদি বাজে মন্তব্য হয় তাহলে নিশ্চুপ থাকাই শ্রেয়। আপনি অলরেডি ভুলে বসে আছেন আমাদের সম্পর্ক। নতুনভাবে ভোলার মতো কিছুই নেই। আরশান লম্বা একটা শ্বাস টেনে প্রিমার বাহু টেনে ধরে বলে, আপনি কি জানেন এই অপরাধের জন্য আপনার কতটা ভয়াবহ শাস্তি হতে পারে? প্রিমা তাচ্ছিল্য হেসে বলল, শেষ পর্যন্ত শনাক্তকৃত আসামি যখন কাঠগড়ায় এসে দাঁড়িয়েছে তখন শাস্তি প্রদানে কাল বিলম্ব করছেন কেন? আরশিয়ান বিভ্রান্ত চোখে দেখল প্রিমার নিরুত্তেজ আচরণ। সে হত বিহব্বল কণ্ঠে শুধালো, আপনি নিজের হয়ে কোনো সাফাই দিবেন না? প্রিমা ম্লান হেসে ধীর কণ্ঠে বলল, আপনার আত্মবিশ্বাসী কণ্ঠস্বর খুবই সুস্পষ্টভাবে আবার অপরাধের সত্যতা জানান দিচ্ছে। এরপরেও মিছে স্বীকারোক্তি চাওয়াটা বেমানান। আরশিয়ান ধীর কণ্ঠে শুধালো, তার মানে খুনটা আপনিই করেছেন? প্রিমা নিস্তেজ কণ্ঠে বলল। সমাজ তো তাই বলেছে। প্রিমার চোখে এক অদ্ভুত অভিমানী আক্ষেপ লেপ্টে আছে। আরশিয়ান দু হাতে তার বাহু আঁকড়ে ধরে নিজের কাছে এনে পুনরায় ব্যগ্র কণ্ঠে শুধালো, আমি আপনার স্বীকারোক্তি চাইছি। প্রিমা ভাবলেশীন কণ্ঠে বলল, আমি আপনার ভাবনাকেই আমার অন্তিম বয়ান হিসেবে আখ্যা দিচ্ছি। এই পর্যায়ে আরশিয়ান রাগে হিতাহিত জ্ঞান ভুলে বসল। প্রিমার বাহু ঝাঁকিয়ে শক্ত কণ্ঠে শুধালো, কেন করেছিলেন এই নিষ্ঠুরতম কাজ? আপনি কি জানেন নিহা 1 মান্থ প্রেগনেন্ট ছিল? প্রিমা নির্বিকার কণ্ঠে বলল, জানতাম না। প্রিমার ভাবলেশীন জবাবে আরশিয়ান ক্ষিপ্র গতিতে তার চিবুক খামচে ধরল। চোখে চোখ রেখে হিসিয়ে বলল, আমি আপনার জন্য সবচেয়ে কষ্টদায়ক মৃত্যুটা বাছাই করব প্রিমা। আপনি কেবল আমার স্ত্রী সন্তান নয়, বরং আমার বিশ্বাস এবং অনুভূতির নিকৃষ্টতম খুনি। প্রিমা আবেগহীন চাহনিতে কেবল দেখে গেল আরশানের অভিব্যক্তি। তার বুকের ভেতর চলমান নিষ্ঠুরতম তাণ্ডব লীলার ছিটে ফুটাও প্রকাশের চেষ্টা করল না, উল্টো বিড়বিড়ে বলল, সুখের আশা কেন করিস অবুঝ হৃদয়? দুঃখ যার অন্তিম নিয়তি, সুখ কি তার কপালে সয়? আরশান আর কিছু বলার পূর্বে হঠাৎ দরজায় করা ঘাত শোনা গেল। বিক্ষিপ্ত মেজাজে এগিয়ে গিয়ে দরজা খুলতেই চৌধুরী বাড়ির সকলে ঘরের ভেতরে প্রবেশ করল। ঘরের এলোমেলো অবস্থা দেখে আরিয়ান চৌধুরী অবাক কণ্ঠে শুধালেন, কি অবস্থা করেছো ঘরের? আরশিয়ান নিরুত্তর রইল। কোমরে হাত রেখে ফুসফুস করে শ্বাস টেনে রাগ সামলানোর বৃথা চেষ্টা করছে সে। হাতের সাহায্যে ভেজা চুলগুলো ঠিক করতে করতে মেজাজটা শান্ত করার চেষ্টা করছিল। তন্মধ্যে আকস্মিক আফিয়া চৌধুরী হতভম্ব মুখে বলে উঠলেন, কি করছিস তুই? ওর পায়ের এমন অবস্থা হলো কিভাবে? সবাই চকিতে ফিরে তাকালো দেওয়ালের সাথে মিশে শটান হয়ে দাঁড়িয়ে থাকা প্রিমার দিকে। বেচারির পায়ের মধ্যমা আঙ্গুল সহ বেশ কিছুটা জায়গায় জোরে জখম হয়ে আছে। আঘাতপ্রাপ্ত জায়গাটায় রক্ত জমাট বেঁধেছে। আফিয়া চৌধুরী দ্রুত এগিয়ে গিয়ে প্রিমাকে ধরে বিছানায় বসিয়ে মেহরাবের উদ্দেশ্যে বললেন, জলদি একটু দেখ না বাপ, আমার মেয়েটা কষ্ট পাচ্ছে। আফিয়া চৌধুরীর কণ্ঠে মিশে আছে একরাশ দুশ্চিন্তা। মেহরাব এগিয়ে সে একবার জখমটা দেখে ফার্স্ট এইড কিট আনতে গেল। সবটা অবলোকন করে আরশান গম্ভীর কণ্ঠে বলল, সামান্য একটু চোট দেখে উতলা হয়ে পড়ার কিছু নেই মা। আরিয়ান চৌধুরী ছেলেকে ধমকে বললেন,
চুপ করো বেয়াদব ছেলে। উচ্ছৃঙ্খলতা শিখছো? কি ভেবেছো আমার কানে কোনো খবর আসে না? রাত বিরেত নেশা করে এসে বইয়ের গায়ে হাত তোলার সাহস কে দিয়েছে তোমায়? আরশান রাগটা হজম করার চেষ্টা করছিল, কিন্তু সেসব দেশেটা আর সম্ভব হলো না। বাবার কথার প্রত্যুত্তরে রেগে মেগে বলে উঠল, যেটা জানো না সেটা নিয়ে অহেতুক কথা বলো না। মায়া কান্না বন্ধ করো, কারণ তোমার সো কল্ড বৌমা কোনো সতী সাবিত্রী মেয়ে নয়। আমার জীবন ধ্বংসের পরিকল্পনাকারী সে। আরশান আকস্মিক পরিবর্তনে প্রচণ্ড রকমের অবাক হলো উপস্থিত সবাই। আরশান সবার অবস্থা বুঝে সবটা খুলে বলল। সকলে বিস্মিত চোখে তাকালো প্রিমার দিকে, কিন্তু সে নির্বিকার ভঙ্গিতে মেঝের দিকে তাকিয়ে রইল। আরশান সেটা লক্ষ্য করে জেদি স্বরে তার বাবাকে বলল, তুমি বাধ্য করেছিলে না ওনাকে বিয়ে করতে? এখন তুমি ওনার থেকে উত্তর আদায় করো, কেন করেছেন এসব উনি? আমার জীবনে আসার পেছনে কি উদ্দেশ্য লুকিয়ে আছে ওনার? আরিয়ান চৌধুরী ভীষণ বিচক্ষণ মানুষ। ছেলের কথাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করে গম্ভীর কণ্ঠে বললেন, কোনো ঘটনায় একপাক্ষিকভাবে কোনো কিছু ঘটে না শান। তুমি যেহেতু আমার মেয়েকে অভিযুক্ত করছো, সুতরাং পুরো সত্যটা খুঁজে বের করো তোমার দায়িত্ব। আমি আমার মেয়েকে কোনোরূপ প্রশ্ন করব না, কারণ আমি জানি সে নির্দোষ। প্রিমা আচমকা চোখ মেলে চাইল। আরিয়ান চৌধুরী বিনিময়ে স্নেহা মাখা দৃষ্টি নিক্ষেপ করলেন। আরশিয়ান বাবার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলল, আই ক্যান বিলিভ সামান্য কয়েকটা মাসে উনি তোমাদের এতটা বোকা বানিয়ে ফেলেছে। আরিয়ান চৌধুরী আচমকা হেসে ফেললেন, ছেলের কাঁধে হাত রেখে বললেন, মাথা ঠান্ডা করো বাবা, তুমি চরম ভুল করছো। আপাতত কুলু খোঁজায় মন দাও, এরপর না হয় দেখা যাবে বাকিটা। আরশিয়ান ফুস করে একটা শ্বাস ফেলে বলল, আমি প্রমাণ ছাড়া কথা বলছি না বাবা। প্রত্যেকটা প্রমাণ ওনার বিরুদ্ধে, এমনকি উনি নিজেও একটু আগে দায়সারাভাবে নিজ কর্মের স্বীকারোক্তি দিয়েছেন। আরিয়ান চৌধুরী নীরব দৃষ্টিতে প্রেমার ভাবলেশীন মুখশ্রী অবলোকন করে বলেন, তুমি তাকে প্রশ্ন করনি, বরং সরাসরি অপবাদ দিয়েছো। নারীর অভিমানের ভাষা বুঝতে শেখো শান, নয়তো আজীবন পস্তাতে হবে। সিরিয়াস মুহূর্তে অনুভূতির বিশ্লেষণ বিশ্রী ঠেকলো আরশিয়ানের কাছে। সে বিরক্ত হয়ে বলল, তোমাদের ননসেন্স আচরণে আমি বিস্মিত হচ্ছি। সিরিয়াসলি বাবা, সবটা প্রুফ হয়ে যাওয়ার পরও তোমরা একজন খুনিকে ডিফেন্ড করছো। আরিয়ান চৌধুরী সহসা ধমকে উঠলেন ছেলেকে, গলা উঁচিয়ে বললেন, ভদ্রভাবে কথা বলো শান। সুস্পষ্ট প্রমাণ হাজির করতে না পারলে অহেতুক গলাবাজি করো না। আরশিয়ান দাঁতে দাঁত চেপে বলল, ফাইন, জাস্ট প্রমাণ হাতে আসুক, এরপর সকল অন্যের সুষ্ঠু বিচার করা হবে। ততদিন যেন ওনাকে আমার চোখের সামনে আসতে না দেখি, নয়তো নিয়ন্ত্রণ হারিয়ে কি করে বসবো আই ডোন্ট নো। সমস্তটা শুনে আফিয়া চৌধুরী এবার আরশিয়ানের উদ্দেশ্যে বলে উঠলেন, এই শব্দগুলো ভালো মতো মস্তিষ্কে গেঁথে রাখিস। আজকে যতটা অবহেলা নিয়ে অবজ্ঞা মিশিয়ে ওকে তুচ্ছ তাচ্ছিল্য করছিস, একদিন ঠিক ততটাই নির্মমভাবে তোর আকুতি মেশানো আবদার অবমাননা করা হবে। আরশিয়ান শীতল চোখে কেবল আফিয়া চৌধুরীর বুকে লেপ্টে থাকা প্রেমাকে এক পলক দেখল। প্রত্যুত্তরে কিছু বলার পূর্বেই আচানক তার ফোনটা বেজে উঠল। গুরুত্বপূর্ণ কল দেখে তৎক্ষণাৎ কলটা রিসিভ করতেই অপর পাশ থেকে একটা ব্যর্থ কণ্ঠ বলল, আরভিত পালিয়েছে বস। নিমিষেই আরশানের মুখভঙ্গি পরিবর্তন হলো। দরজার কাছে দাঁড়ানো তাজরিয়ানকে নিয়ে দ্রুত কদম ফেলে বাহিরে বেরিয়ে গেল। আরশানের প্রস্থানের পানে দৃষ্টি তাক করে প্রেমাধীর কণ্ঠে বলল, আমাকে একটু গেট পর্যন্ত এগিয়ে দেবেন আম্মু? আফিয়া চৌধুরী অবাক কণ্ঠে শুধালেন, কেন মা? প্রিমা নিস্তেজ কণ্ঠে বলল, উনি স্পষ্টভাবে আমায় বাসা থেকে বেরিয়ে যেতে বলেছেন আম্মু। আমারও দম বন্ধ লাগছে, আমি আর এখানে থাকতে পারবো না। আরিয়ান চৌধুরী এগিয়ে সে প্রিমার মাথায় হাত রেখে অধিকারপূর্ণ গলায় বললেন, এটা তোমারও বাড়ি আম্মা, কারো বইয়ের পরিচয়ে থাকতে হবে না তোমাকে। তুমি আমার মেয়ে, এবং এই একটা কারণ যথেষ্ট তোমার এখানে অবস্থান করার জন্য। বাবার কথা রাখবে না তুমি? আরিয়ান চৌধুরীর কথার প্রত্যুত্তর করতে পারল না প্রিমা। আফিয়া চৌধুরীর বুকে মুখ লুকিয়ে রইল কেবল। প্রিমার নিরুত্তর ভঙ্গিমা দেখে আফিয়া চৌধুরী বললেন, একটা মেয়ের বড্ড শখ ছিল আমার, কিন্তু কোনো কারণে খোদা সেটা পূরণ করেনি হয়তো। এত বছর পর তোমাকে পেয়ে আর হারাতে চাইছি না মা।
তোমার এই পচা আম্মু ভীষণ যত্নে রাখবে তোমাকে, এরপরও ফিরিয়ে দিবে আমায়। ওনাদের কথায় অজান্তে প্রিমার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ল। অবরুদ্ধ কণ্ঠে কোনো মতে বলল, আমাকে অবিশ্বাস করবে না তো? মাঝপথে হাত ছেড়ে দেবে না তো? উপস্থিত সকলে ভীষণ অবাক হলো প্রিমার এহেন আবদারে। আরিয়ান চৌধুরী হাতের ইশারায় সবাইকে চলে যেতে বলে প্রিমার সামনে হাঁটু গেড়ে বসে তার হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বললেন, আমি আরিয়ান চৌধুরী তোমায় কথা দিচ্ছি আম্মা, একদম পিঞ্চের মতো রাখবো তোমায়। আমার অবুজ অর্ধনাঙ্গনী ও তোমার সর্বোচ্চ খেয়াল রাখবে, দেবে না একটা সুযোগ। কাঙ্গাল প্রিমা না সুযোগ উত্তর জানাতে পারল না। বাচ্চাদের মতো নাক টেনে বলল, আচ্ছা। আরিয়ান চৌধুরী ফিক করে হেসে দিয়ে পিতৃসুলভ স্নেহ দেখে বললেন, গুড গার্ল, এখানে ঘটে যাওয়া ঘটনা এই রুমেই দাফন করে দাও আম্মা। জীবনে সুখী হতে গেলে অতীতের নিষ্ঠুর ঘটনাগুলো ভুলে থাকতে হয়। জীবনটা সরলরেখার গতিতে এগিয়ে চলে না, শত শত বাধা বিপত্তি পেরিয়ে তবেই সুখের সন্ধান মেলে। আফিয়া চৌধুরী মুগ্ধ চোখে দেখলেন নিজের প্রাণপ্রিয় মানুষটাকে। প্রিমা ধীর কণ্ঠে বলল, আমাকে এখান থেকে বের করো বাবাই। প্রিমার মুখ নিঃসৃত আদরের স্বরে বিগলিত হাসলেন আরিয়ান চৌধুরী। মেয়ের হাত ধরে তাকে সাবধানে উঠে বললেন, চলেন আম্মা। প্রবহমান সময় নিজের গতিতে এগিয়ে চলে। জীবন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য থেমে থাকে না, কেবল মস্তিষ্কে রেখে যায় স্মৃতির ছাপ। সময়কাল প্রায় রাত 10টা। বহু কষ্টে ক্লান্ত বিধ্বস্ত শরীরটা টেনে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে প্রিমা। বমি করতে করতে বেচারির কাহিল দশা হয়েছে। শুভ্র টাওয়াল ভেজা মুখটা মুছে ধীর পায়ে বিছানার কাছাকাছি এসেই ধপাস করে বসে পড়ে সে। মাথাটা চক্রের মতো ঘূর্ণে দিচ্ছে তার। ব্যাটসাইড ল্যাম্পটা কোনো মতে বন্ধ করে বিছানায় গা এলিয়ে দিল সে। চোখ বুজে ঘুমানোর চেষ্টা করলেও ফোনের বিকট শব্দে তার ধ্যান ভাঙে। বিছানা হাতড়ে ফোনটা খুঁজে পেতেই কলটা রিসিভ করে কানে ধরে। অপর পাশ থেকে ফারজানা বিবশ কণ্ঠে শুধায়, লাড্ডু, ভালো আছিস সোনা? প্রিমা ভাঙা গলায় উত্তর দেয়, আমি ভালো আছি আব্বু, তোমার কি অবস্থা? ফারজানা চিন্তিত কণ্ঠে শুধায়, গলার স্বর এমন শোনাচ্ছে কেন তোর? আবার কেঁদেছিস? প্রিমা চোখ মুখ কুচকে বিরক্ত মাখা কণ্ঠে বলল, একটু আগে বমি হয়েছে, তাই গলার স্বর এমন শোনাচ্ছে। আমি কাঁদতে যাব কেন? মানুষটাই যেখানে অন্য কারো, সেখানে আবার শোক পালন করার মানায়? ফারজানা বুঝলো প্রিমা মেজাজ হারাচ্ছে। প্রসঙ্গ পাল্টে সে ধীর কণ্ঠে শুধালো, আমি এখনো জীবিত আছি লাড্ডু, এরপরও তুই ওই বাড়িতে পড়ে আছিস কেন? প্রিমা লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, জন্মের পর মেয়েদের ঠিকানা হয় তার বাবার বাসায়, আর বিয়ের পর স্বামীর বাসায়। সেই হিসেবে দেখতে গেলে আমি তোমার কাছে পরগাছা। উপরন্তু আমার চাকরিটাও নেই। আমাদের যে ফিনান্সিয়াল কন্ডিশন, তাতে একজনেরই ভরণ পোষণ সামলাতে কষ্ট হয়ে যায়। এবার বলো, দুজনের এক্সপেন্স কিভাবে বহন করবে তুমি? ফারজানা থমথমে মুখে বলল, এর আগে অর্থ সংকটে না খেয়ে 3 বার করেছি, তাই বলে ক্ষুধার কারণে সম্মান দেখিয়ে দেইনি। তোর মস্তিষ্কে কি চলছে সত্যি করে বল। প্রিমা স্মিত হাসলো। পুরো দুনিয়া যেখানে তাকে ভুল বুঝতে ব্যস্ত, সেখানে কজন মানুষকে হাঁটার চেষ্টা করেও তাদের ভুল ভাল বোঝাতে পারছে না বেচারি। শেষমেশ না পারতে ভনিতা ছেড়ে স্পষ্ট কণ্ঠে বলল, 8 বছর আগে বিনা দোষে অপরাধের দায়ভার মাথায় নিয়ে পালিয়ে এসেছিলাম। ইতিহাস পুনরায় একই ঘটনার পুনরাবৃত্তি ঘটিয়েছে। এবার আমি পালাতে চাই না বাবু। শেষ অবধি নিয়তি আমার সাথে কতটা অন্যায় করে তার পুঙ্খানুপুঙ্খ হিসেবে দেখতে চাই। এতটুকু বলতেই যেন হাঁপে উঠল প্রিমা। বুক ভরে শ্বাস টেনে পুনরায় বলল, আমি চাই এবার অন্তত সত্যিটা সামনে আসুক। যদি আবারও আমি অভিযুক্ত প্রমাণিত হই, তবে মৃত্যু আসুক। ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে কেবল পরিণতির জন্য অপেক্ষা করার মতো ধৈর্য অবশিষ্ট রয়েছে। বাদবাকি সমস্ত অনুভূতি অসহ্য যন্ত্রণায় ছটপটিয়ে নির্মমভাবে মৃত্যুবরণ করেছে বাবু। প্রিমার অনুভূতিহীন কথায় ফারজানার বুক ভার হয়ে আসে। সে আমতা আমতা করে বলে, আমার কাছে থাকা মানে পালিয়ে যাওয়া নয় লাড্ডু। তুই ফারজানাকে মাঝপথে থামিয়ে দিয়ে প্রিমা ভাবলেশহীন কণ্ঠে বলল, যে বাড়িটা সম্মানের সাথে প্রবেশ করেছিলাম, সেখান থেকে মিথ্যা কলঙ্ক নিয়ে বেরোতে চাইনি। তাছাড়াও আরভিদ ওত পেতে আছে। আমার সামান্য একটা ভুলের জন্য তোমার কিংবা
আমার প্রাণ সংকটে ফেলতে চাই না আমি। একটু বোঝার চেষ্টা করো ব্যাপারটা। এবার যেন ফারজানার মস্তিষ্কের জট খুলল। সে হতবাক হয়ে বলল, আমি ভেবেছিলাম তুই বিবেকহীনের মতো আত্মসম্মানের জলাঞ্জলি দিয়ে সংসার বাঁচানোর চেষ্টায় আছিস। আমি বুঝতে পারিনি তুই ঠান্ডা মাথায় এসব কিছু প্ল্যান করে বসে আছিস। প্রিমা তাচ্ছিল্য হেসে বলল, বিপদের সময় বুদ্ধিহীনের মতো সিদ্ধান্ত নেওয়াটা কখনো আত্মসম্মানের পরিচয় বহন করে না, বরং ধৈর্য রেখে পরিস্থিতি মোকাবেলা করাটা বিবেকবান মানুষের কাজ। এসবের পাশাপাশি যে দুইটা মানুষ কোনো কারণ ছাড়াই আমাকে মাথায় করে রেখেছে, তাদের আবদারটাও ফেলতে পারিনি বিধায় এত বড় সিদ্ধান্ত নিয়েছি। আর রইল কথা সংসারের, সেটা কখনোই একতরফা হয় না। ফারজানার বুক চিরে বেরিয়ে আসলো দীর্ঘশ্বাস। কথা বলতে বলতেই প্রেমার চোখ দুটোতে ঘুম পড়ে এসে ভর করল। প্রেমার ভারিক্কি শ্বাসের শব্দ পেয়ে ফারজানা নিঃশব্দে কল কেটে দিল। নিজেও ফোন রেখে ঘুমাতে যাবে এমন সময় দেখলো তার ফোনের স্ক্রিনে ইশতিরাজের দেওয়া একটা মেসেজ ভেসে আছে। সেটা ওপেন করতে দেখলো তাতে লেখা, লাড্ডুর মাদার মিস তেরেসা মানি, আপনার লাড্ডুর জীবন মরণ প্রশ্ন, অথচ আপনার কোনো ওয়েটিংয়ে ফ্রি হয়ে জলদি কল করবেন। ফারজানার ভীষণ মেজাজ খারাপ হলো। ইশতিরাজকে ডিটারজেন্ট মিহিন আচ্ছা মতো ধুলাই দিতে তৎক্ষণাৎ কল দিল। খাবারের ট্রে হাতে ঘরে ঢুকতেই আফিয়া চৌধুরী দেখলেন প্রেমা ঘর অন্ধকার করে শুয়ে আছে। ওনার পাশে দাঁড়ানো আরিয়ান চৌধুরী খানিকটা অবাক হয়ে শুধালেন, আপি কি হয়েছে আমার প্রিন্সেসের? আফিয়া চৌধুরী মুখটা অন্ধকার করে ফিস ফিস করে বললেন, বিকেলে দুবার বমি করেছে। সন্ধ্যার পর থেকে শরীরটা একটু গরম লাগছিল। এরপর কাজের ব্যস্ততায় আর খোঁজ নিতে পারিনি। আরিয়ান চৌধুরী কটমটে দৃষ্টি নিক্ষেপ করে বললেন, বাসায় কাজের লোকের অভাব পড়েছে। আমার অসুস্থ বাচ্চাটাকে একা ফেলে তুমি কাজ করতে গেছো কেন? কি আশ্চর্য! বয়স বাড়ার সাথে সাথে তোমার কমন সেন্স কমে যাচ্ছে নাকি? আফিয়া চৌধুরী স্বামীর রাগ দেখে থতমত খেয়ে বললেন, আপনার মেয়ে ঘুমাচ্ছিল তাই বেরিয়েছিলাম আমি। আপনাদের বাপ বেটির অত্যাচারের কারণেই আমার কমন সেন্স লাপাত্তা হয়ে গেছে। শেষের কথাটা খানিকটা আক্ষেপের সুরে বললেন আফিয়া চৌধুরী। লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে স্ত্রীর হাত থেকে খাবার ভর্তি ট্রেটা নিয়ে পাশের ওয়ার্ড্রোবের উপর রাখলেন। এরপর এক হাতে স্ত্রীকে জড়িয়ে ধরে তার কপালে আলতো স্পর্শ এঁকে দিয়ে ফিসফিসে বললেন, সরি আপি। আফিয়া চৌধুরী আলতো করে সুরে সে ধীর কণ্ঠে বললেন, প্রিমাকে ঘিরে আপনার চিন্তাটা আমি বুঝি। মেয়েটা ভীষণ সাফার করেছে। ওর দিকে তাকালে আমার নিজেকে অপরাধী লাগে। আমাদের বুদ্ধিমান ছেলেটা এত বড় বোকামি কিভাবে করে ফেললো? আরিয়ান চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, মাঝে মধ্যে আবেগ মানুষকে জঘন্যভাবে কন্ট্রোল করে। মানুষ বেকুপের মতো সিদ্ধান্ত নেয়, অতঃপর ভুল করে। আমাদের ছেলেটা কম কষ্ট পাচ্ছে না, কিন্তু তার মাত্রাতিরিক্ত জেদ তাকে বাস্তবতা গ্রহণ করতে দিচ্ছে না। সত্য মিথ্যার চরম এক গোলকধাঁধার আটকে আছে সে। নিজে থেকে না চাইলে আমরা হাজার চেষ্টা করেও তাকে বের করতে পারবো না। আফিয়া চৌধুরী নীরবে শুনলেন স্বামীর গম্ভীর কথা। বুকটা কেঁপে উঠল ওনার, চোখে জমল ব্যর্থতার জল। প্রেমার ঘুমন্ত মুখটার দিকে তাকাতে বুক ফেটে কান্না আসলো ওনার, কিন্তু পরিস্থিতির কথা ভেবে নিজেকে সামলে নিলেন। বিগত দিনগুলো এই বাচ্চা মেয়েটা কতটা স্ট্রাগল করেছে সেটা উনি স্বচক্ষে দেখেছেন। ওনার বুকে লেপ্টে থেকে নীরবে কেঁদে কতগুলো নির্ঘুম রাত কাটিয়েছে প্রেমা, সেই হিসেবটাও উনি রেখেছেন। মাঝে মধ্যে আরফানের উপর রাগ হয়, পরক্ষণেই পরিস্থিতি বিবেচনায় নিজেকে সামলে নেন। মাত্র কয়টা দিনই মেয়েটা একদম আপন হয়ে উঠেছে ওনাদের কাছে। আফিয়া চৌধুরীর মনে হয় সময়টা সেই 30 বছর পিছিয়ে গিয়েছে। অনুভূত হয় সদ্য একটা সন্তানের মা হয়েছেন তিনি। আরিয়ান চৌধুরীর আদুরে কাজকর্মগুলো দেখলে মনে হয় তিনিও প্রথমবারের মতো বাবা হয়েছেন। রোজ সকালে ঘুম থেকে উঠে প্রেমাকে ব্রেকফাস্ট করানোর দায়িত্বটা আরিয়ান চৌধুরী পালন করেন। দুপুর এবং সন্ধ্যার দায়িত্ব আফিয়া চৌধুরীর। অফিস থেকে বাসায় ফিরে রাতের বেলা পুনরায় ডিনার নিয়ে প্রেমার কাছে হাজির হন আরিয়ান চৌধুরী। প্রায় ঘণ্টাখানেক নানান কথাবার্তা বলে খুনসুটির মাধ্যমে তাদের 3 জনের সময় কাটে। প্রতি সপ্তাহে প্রেমাকে নিয়ে ঘুরতে বের হন ওনারা। এত কিছুর পরেও ভয়াবহ বিষণ্ণতার কবল থেকে মেয়েটাকে উদ্ধার করতে পারেননি।
এই ব্যর্থতা ওনাদের কতটা কষ্ট দেয় সেটা বর্ণনাতীত। বিছানার একদম মাঝখানে ঘুমিয়ে আছে প্রিমা। আরিয়ান চৌধুরী এবং আফিয়া চৌধুরী এগিয়ে গিয়ে প্রিমার মাথার কাছের ফাঁকা জায়গাটায় বসেন। ভীষণ আলতো করে প্রিমার কপালে হাত রেখে জ্বরের মাত্রা পরখ করেন আরিয়ান চৌধুরী। এরপর চিন্তিত কণ্ঠে বলেন, জ্বর নেই, কিন্তু ওকে দেখে ভীষণ অসুস্থ মনে হচ্ছে। কতটা শুকিয়ে গেছে খেয়াল করেছো? চোখগুলোর দিকে তাকানো যাচ্ছে না। কাল পরীক্ষা আছে ওর। আফিয়া চৌধুরী প্রিমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, কালকে পরীক্ষা আছে, এটা হলেই এক্সাম শেষ। এরপর ওকে একটা ভালো ডাক্তারের কাছে নিয়ে যাব। আরিয়ান চৌধুরী চিন্তিত স্বরে পুনরায় বললেন, পরীক্ষা দিতে কালকে আমি নিয়ে যাব আমার মেয়েকে। এক্সাম শেষ হলে আবার আমি নিয়ে আসব। কাল সন্ধ্যায় ডাক্তারের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখি। আফিয়া চৌধুরী চোখের কোণে জমা অশ্রু মুছে বললেন, আচ্ছা। আরিয়ান চৌধুরী স্ত্রীর দিকে থমথমে মুখে চেয়ে বললেন, কাঁদছো কেন আপি? আফিয়া চৌধুরী প্রিমার মুখের দিকে তাকিয়ে ক্রন্ধনরত গলায় ফুঁপে উঠে বললেন, আমার বাচ্চাটার কত কষ্ট পাবে। মনের দিক দিয়ে শান্তি নেই, জীবনে সুখ নেই, শরীরটাও এখন সঙ্গ ছেড়ে দিচ্ছে। আমার যে আর ধৈর্যে কুলাচ্ছে না। মা হয়ে সন্তানের ধ্বংস দেখব কিভাবে? আরিয়ান চৌধুরী নির্লিপ্ত চোখে চেয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি শুধু প্রমাণের অপেক্ষায় আছি আপি। একবার এই ঝামেলার সমাধান হলে আমরা ওকে নিয়ে দেশের বাইরে শিফট হব। আপাতত ওকে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিলে কেমন হয়? আফিয়া চৌধুরী কান্না চেপে কোনো মতে বললেন, যেটা ভালো হয় করেন। আমার বাচ্চাটাকে সুস্থ সবল দেখতে চাই। অতীত বর্তমান করতে পারবো না, কিন্তু ওর বর্তমানটা রঙিন করতে হবে আমাদের। আরিয়ান চৌধুরী আর কিছু বলতে নিবেন তার আগে ঘুম ঘুম চোখে প্রেমা চোখ মেলে তাকিয়ে অস্ফুট স্বরে ডাকলো, বাবাই। আরিয়ান চৌধুরী স্মিত হেসে সাড়া দিয়ে বললেন, জি আম্মা, কিছু খাবেন? প্রিমা পিটপিটিয়ে কিছুক্ষণ তাকিয়ে থেকে আফিয়া চৌধুরীর মুখটা অবলোকন করে ধীরে সুস্থে উঠে বসলো। এরপর ভাঙা গলায় শুধালো, তুমি কাঁদছো কেন আম্মু? আফিয়া চৌধুরীর কি হলো কে জানে। তিনি প্রিমার মাথাটা বুকে টেনে নিয়ে সজোরে কেঁদে উঠলেন। মাথায় হাত বুলিয়ে দিয়ে অস্পষ্ট সুরে বললেন, সুস্থ হয়ে যা মা। এই কয়েকদিনেই আমার চোখের মনি হয়ে গেছিস। তুই সামান্য আঘাত পেলে আমার কলিজায় ব্যথা লাগে। আরিয়ান চৌধুরী স্ত্রীকে ইশারা করে বললেন নিজেকে সামলাতে। অতঃপর প্রিমাকে উদ্দেশ্য করে বললেন, তোমার আম্মুর বয়স হয়ে যাচ্ছে আম্মা, এজন্যই ভুলভাল বকছে। আমি খাবার নিয়ে আসি, বাপ বেটি মিলে মজা করে ডিনার করব। প্রিমা প্রত্যুত্তর করলো না, কেবল নীরবে দেখলো তাদের। এই সাপোর্টিভ মানুষ দুটোর জন্যই হয়তো আজ এতটা সিকিউরড এবং সুন্দর জীবন যাপন করছে। আড্ডার ফাঁকে ফাঁকে রাতের ডিনারটা শেষ হলো। গল্প শেষে মা মেয়েকে রেখে আরিয়ান চৌধুরী গেলেন নিজের শয়ন কক্ষের দিকে। সময়কাল তখন রাত 12:40। চৌধুরী বাড়ির মেইন গেট খুলে প্রবেশ করলো তাজরিয়ান এবং আরশান। ড্রয়িং রুম পেরিয়ে উপরে যাওয়ার সময় তাজরিয়ান বলল, কাজ কত দূর? আরশান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, কেবল কালকের অপেক্ষা, অতপর সবটা প্রমাণিত হবে। তাজরিয়ান আর কথা বাড়ালো না। ক্লান্ত শরীরটা টেনে নিজের ঘরের দিকে গেল। বিগত কতগুলো দিন একটু প্রশান্তির ঘুম হচ্ছে না তার ইয়ত্তা নেই। অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে বাড়িতে 5 থেকে 7 ঘন্টার বেশি সময় দিতে পারেনি। সেই আদিকালের কথা এখনও বউ রেগে আছে, অথচ অভিমান ভাঙানোর ফুরসত মেলেনি। হাজারটা ভাবনার মাঝে ঘরে প্রবেশ করলো তাজরিয়ান। ভেতরে ঢুকতে দেখলো মেহরিমা পড়াশোনায় ব্যস্ত। সে ধীর পায়ে এগিয়ে গিয়ে কাবার থেকে জামা কাপড় নিয়ে চুপচাপ ওয়াশরুমে গেল। শাওয়ার শেষে ফ্রেশ হয়ে বেরিয়ে মেহরিমা টেবিলের সামনে গিয়ে শান্ত কণ্ঠে ডাকলো, বৌজান। মেহরিমা মাথা তুলে নীরব চোখে চেয়ে ধীর কণ্ঠে বলল, জি। বউয়ের অভিমান বুঝে তাকে এক ঝটকায় কুলে তুলে বিছানার কাছে এনে দাঁড় করালো। ধাপ করে ব্যাডে বসে মেহরিমার হাতে একটা টাওয়েল ধরিয়ে দিয়ে বলল, একটু প্রতিসেবা করতে বৌজান। মেহরিমা নিশ্চুপ ভঙ্গিতে টাওয়েলটা নিয়ে তাজরিয়ানের ভেজা চুলগুলো মুছে দিতে থাকলো। তাজরিয়ান দুষ্টুমির ছলে তার উদরে মুখ গুজে লম্বা একটা শ্বাস টেনে বলল, আমার পারফিউম মিস করেছিস?
তাজরিয়ানের আকস্মিক আচরণে মাহরিমা একটু কুঁকড়ে গেল। আমতা আমতা করে বলল, ওই একটু আর কি। তাজরিয়ান দুষ্ট হেসে বলল। আমাকে মিস করছিলে সেটা সরাসরি বললেই তো হয়। মাহরিমার মুখটা রক্তিম হয়ে উঠল। সেটা ভালো মতো পরখ করে দুষ্ট কণ্ঠে তাজরিয়ান বলল, তুই দেখি নতুন বউয়ের মতো লজ্জা পাচ্ছিস। আমি সদ্য বিবাহিত বরের মতো কিছু কিছু করবো নাকি এখন? মাহরিমা টাওয়ালটা তাজরিয়ানের হাতে দিয়ে বলল। আপনি ভীষণ রকমের খারাপ। তাজরিয়ান উচ্চ শব্দে হেসে বলল। তাহলে বায়োলজির ভাষায় ভালো হওয়ার পদ্ধতিটা শিখিয়ে দে। মাহরিমা লজ্জারণ কণ্ঠে বলল। শুনুন তো। তাজরিয়ান হু হু করে হেসে দিয়ে বলল, তোর দিকে সরতে বলেছিস? বাবা, আমার সাথে থেকে তোর দেখি ভালো উন্নতি হয়েছে বৌজান। মাহরিমা লজ্জায় নতজানু হয়ে চুপ রইল। লাজহীন মানুষের সাথে কথা বাড়ানো মানে বিপদ। দুষ্টুমির সমাপ্তি ঘটিয়ে তাজরিয়ান মাহরিমাকে কাছে টেনে পাশে বসিয়ে বলল, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আছে, একটু মনোযোগ দিয়ে শুনিস, ঠিক আছে? মাহরিমা মাথা নাড়িয়ে সায় জানালো। তাজরিয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার যখন রাগ ওঠে তখন আমি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ি। সামনের জনকে কথার আঘাতে কিংবা শরীরের আঘাতে কাবু করতে না পারলে মন তৃপ্ত হয় না। আমি জানি এটা এক ধরনের মানসিক রোগ, কিন্তু আমি এর নিরাময় চাই না। আমি চাই আমি যেমন তুই আমাকে সেভাবে গ্রহণ কর। তোর কোনো আপত্তি আছে? মাহরিমা বিবশ কণ্ঠে বলল, কথার আঘাত ভীষণ ভয়ঙ্কর হয় তাজ। 7 বছর আগের ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ। আপনি কয়েকদিন পূর্বে যে অভিযোগটা তুলেছিলেন সেটা কিছুটা যৌক্তিক ছিল। সর্বোপরি বলতে গেলে আই ডিজার্ভ মোর পানিশমেন্ট। বিচক্ষণ তাজরিয়ান হের বুঝল বউয়ের অনুতাপ। মাহরিমার মুখটা নিজের দিকে ফিরিয়ে ওর চোখে চোখ রেখে বলল, অতীতের অনুতাপে যথেষ্ট পড়েছিস, আমিও ভুগেছি, কিন্তু এসব অর্থহীন অনুভূতির সাপেক্ষে জীবনটা পার করে দিতে চাই না আমি। মানুষ মাত্রই ভুল হয়। অতীতে যা হয়ে গেছে সেটা নিয়ে বর্তমান নষ্ট করার পক্ষে আমি নেই। দুঃখের লেলিহান শিখায় পড়ার চেয়ে অতীত ভুলে সুখের সাগর আবগাহন করাটা উত্তম। মাহরিমা অশ্রু ভেজা চোখ জোড়া তুলে ধীর কণ্ঠে বলল, সরি। তাজরিয়ান তাকে শক্ত করে জড়িয়ে ধরে মাথায় আলতো চুম্বন এঁকে দিয়ে বলল, ইটস ওকে বৌজান, এবার আমি সরি বলার মতো একটা কাজ করি। মাহরিমা চোখ বড় সড়ক করে বলল, একদমই না। কালকে আমার বান্ধবীর গায়ে হলুদ, চোখে ডার্ক সার্কেল নিয়ে যাওয়া যাবে না। মেহরিমার কথা শেষ হওয়ার আগেই তাজরিয়ান ওর কাঁধে মুখ গুজে ঘোরাচ্ছন্ন স্বরে বলল, স্রেফ ডার্ক সার্কেল নিয়ে যেতে হবে না বৌজান, ওটার সঙ্গে কিছু কিছু পার্পল মার্কও নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছে। মেহরিমা কাদো কাদো চোখে তাকালো তাজরিয়ানের দিকে। তাজরিয়ান থুরায় না ওসব পড়ুয়া করে। আরও একটি রাত তাদের পূর্ণতার সাক্ষী রইল। গ্রীষ্মের তপ্ত দুপুরের অন্তিম প্রহর। গাড়ির ভেতরে অবস্থানরত ইশতিরাজ আচানক মাথার যন্ত্রণায় ব্যথাতুর শব্দ করে উঠল। রক্তিম ঘোলাটে দৃষ্টি তাক করে ড্রাইভিং সিটে বসা আরশানকে বলল, ওরে পাপি, আমারে জলদি 1 কাপ কড়া করে রং চা খাওয়ানোর ব্যবস্থা কর, নয়তো সকল প্রাণ সমেত আমি ডাইরেক্ট স্বর্গে ল্যান্ড করব। আরশান বিরক্ত মুখে বলল, এই ভার্সিটি এরিয়ায় কোথায় রেস্টুরেন্ট পাবো? তোকে নিয়ে গেলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবো? গাধার মতো কথা বলিস কেন? ইশতিরাজ মাথার যন্ত্রণায় কাতর কণ্ঠে বলল, এ হতচ্ছাড়া, তুই এত জোরে কথা বলিস কেন সুখে? আমার এভারেস্ট ছুঁই ছুঁই বেদনা কি তোর চোখে পড়েছে না? আরশান কথা বাড়ালো না। বেচারা আসলেই কষ্টে আছে। গাড়িটা ঢাকা ইউনিভার্সিটির গেট থেকে সামান্য দূরে দাঁড় করে আর রাস্তায় বসে থাকা একজন চাওয়ালার দিকে একটা মিনি ফ্লাক্স এগিয়ে দিয়ে আরশান বলল, মামা, ফ্লাক্সটা ভর্তি করে দেন। ইশতিরাজ তড়িৎ গতিতে চোখ মেলে তাকে ধৈর্যহীন কণ্ঠে বলল, এ হারামির ফ্লাক্সে চা দেওয়ার আগে এ মাসুম বাচ্চার দিকে একটা চা ভর্তি কাপ এগিয়ে দেন না মামা, বিলটা ওই দিবে, নো টেনশন। চাওয়ালা হাসলেন ওদের ভাবমূর্তি দেখে। দ্রুত ওয়ান টাইম কাপে চা ঢেলে ইশতিরাজের দিকে এগিয়ে দিলেন। বেচারা তাড়াহুড়ো করে কাপটা হাতে নিতেই দেখলো ওটা দুধ চা। সে আফসোসের সহিত একটা লম্বা চুমুক বসিয়ে বলল, বেদনার কমানোর জন্য বিষ পান করেছি, আমারে তো মহাপুরুষের খেতাব দেওয়া উচিত। আরশান কান দিল না ওসব উদ্ভট কথায়। একটু খোলা হাওয়া খেতে গাড়ির উইন্ডো শিলটা নামিয়ে বাহিরের প্রকৃতি অবলোকন করতে থাকলো। হুট করেই দেখলো তার বাবা ভীষণ যত্নের সহিত কাউকে আগলে রেখে ভিড় ঠেলে ঢাকা ইউনিভার্সিটির গেট থেকে বেরোচ্ছেন।
কাঙ্ক্ষিত ব্যক্তিকে হালকা রোদ থেকে বাঁচাতে মাথার উপর একটা ট্রান্সপারেন্ট ব্যাগ ধরে রেখেছেন। মস্তিষ্কে চাপ প্রয়োগ করতেই মনে পড়ল প্রিমা এই ভার্সিটির স্টুডেন্ট। সেই ঘটনার পর একটা দিনও চোখের সামনে পড়েনি মেয়েটা। বিষয়টা মস্তিষ্কে ধরা দিতে সে আরেকটু তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলো। মেয়েটার পরনে রয়েছে একটা বেবি পিঙ্ক কালারের গাউন এবং সাথে ম্যাচিং করা লেগিংস। আরশান লক্ষ্য করলো বেশ পরিবর্তন এসেছে প্রিমার মাঝে। এই কদিনে অনেকটা শুকিয়েছে বেচারি। মুখটা স্পষ্ট না দেখতে পেলেও ওনার ফাঁক গলিয়ে বেরিয়ে আসা লম্বা চুলের বেনুনিটা ঠিক খেয়াল করলো। চুলের ঘনত্ব বেশ কমে এসেছে। এটা দেখে আরশানের কপালেই ভাঁজ পড়ল। অহেতুক মেজাজটা বিগড়ে গেল তার। প্রিমার দুর্বল পদযুগল লক্ষ্য করে বিড়বিড়িয়ে বলল, চৌধুরী বাড়িতে খাবারের অভাব পড়েছে নাকি? কেউ একজন মানুষ থেকে কঙ্কালে পরিণত হচ্ছে, সে খেয়াল আছে কারো? দায়িত্ব জ্ঞানহীন মানুষ যত সব। ইশতিরাজ বেশ ক্ষুরধার দৃষ্টিতে পরখ করছিল আরশানকে। পুরো দৃশ্যটা দেখে গলা খাকারে দিয়ে সে বলে উঠল, কিছু ব্যক্তিগত প্রশ্ন করি তোকে। আরশান স্বল্প বাক্যে বলল, বল। ইশতিরাজ জিভ দ্বারা ঠোঁট ভেজে ধীর কণ্ঠে বলল, তোর কাছে সম্পর্কটা কেবল ঘাড়ে চেপে বসা একটা দায়িত্ব ছিল। আরশান একটু সময় নিয়ে বলল, শুরুতে তেমনটাই ছিল। সময় পরিবর্তনের সাথে আমাদের সম্পর্কের সমীকরণে বেশ কিছু পরিবর্তন আসে, যার ফলস্বরূপ সম্পর্কটা আমার কাছে দায়িত্বের চাইতেও বেশি কিছু হিসেবে আখ্যা পায়। ইশতিরাজ খানিকটা ভেবে পুনরায় শুধালো, সেই দিন ড্রাঙ্ক অবস্থায় তুই ওনাকে নিহা ভেবে কাছে টেনেছিলি। আরশান লম্বা একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি কেবল নিজের জৈবিক চাহিদার উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলাম, হুঁশ হারাইনি। উনাকে উনি হিসেবে গ্রহণ করেছিলাম আমি, কিন্তু পরবর্তী সকাল। ইশতিরাজ বেশ শক্ত কণ্ঠে শুধায়, তোর মনে হয় না সেই দিন রাতের জন্য ওনাকে ব্লেম করাটা তোর নিকৃষ্টতম ভুল ছিল? আরশান অনুতপ্ত কণ্ঠে বলে, রাগ মানুষকে অমানুষে পরিণত করে, বিবেচনা করার সক্ষমতা হারিয়ে যায়। মানুষ নিয়ন্ত্রণ হারিয়ে ভুলভাল কাজ করে বসে। সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ওই অবস্থা দেখে আমি রীতিমতো হতভম্ব হয়ে গিয়েছিলাম। গতদিন আরভিদের বলা কথাগুলো আমার উপর বেশি ইফেক্ট ফেলে। আমি ভাবতে থাকি সত্যতার সামনে আসায় জাস্ট আমাকে আটকে রাখার জন্য উনি সুযোগ নিয়েছেন। মুহূর্তটা বিশ্লেষণ করলে বিষয়টা একদম যৌক্তিক মনে হবে। সামান্য থেমে আরশান আবারও বলে উঠল, সেদিন বেরিয়ে যাওয়ার পর পরবর্তীতে আমি যখন বিষয়টা নিয়ে ঠান্ডা মাথায় ভাবতে বসি, তখন লজ্জায় নিজেকে সপাটে দুটো চর মারতে মন চাইছিল। না চাইতেও আমি নিজের স্ত্রীকে অসম্মান করেছি। তার প্রাপ্য অধিকার দেওয়ার বদলে তাকে অহেতুক প্রশ্নবিদ্ধ করেছি। এই একটা রিজনের জন্য আমি ওনার কাছে ক্ষমা প্রার্থী। ইশতিরাজ পুনরায় ধীর কণ্ঠে শুধালো, তুই ওনাকে খুনি হিসাবে অ্যাকিউজ করেছিস সেক্ষেত্রে? আরশান সহজ গলায় বলল, আমার কাছে যথেষ্ট কারণ ছিল। প্রথমত, প্রিমা এবং মিস ফারজানার সাথে আরভিদের সম্পর্কটা নিয়ে আমার মনে প্রশ্ন ছিল। আমি যখনই মিসেস প্রিমাকে ওনার অতীত সংক্রান্ত প্রশ্ন করেছি, তিনি ভীষণ অপ্রস্তুত ভঙ্গিতে সেটা এড়িয়ে গিয়েছেন। সেদিন যখন আরভিদ আমাকে কথাগুলো বলে, আমি কিন্তু বিশ্বাস করিনি। অপেক্ষা করেছি তার প্রমাণ হাতে আসার পর সেটাও ক্রস চেক করেছি। এরপরেও যদি সত্যতা প্রমাণিত হয়, তাহলে আমি কেন বিশ্বাস করব না? ইশতিরাজ পাল্টা প্রশ্ন করলো, তুই ওনার সাথে এতদিন ধরে সংসার করেছিস, এরপরেও তোর মনে হয় উনি এমন কাজ করতে পারে? আরশান লম্বা একটা শ্বাস টেনে শান্ত কণ্ঠে বলল, উনি বর্তমানে কেমন সেটা না হয় আমি জানি, কিন্তু অতীতের প্রিমার অস্তিত্ব আমার নিকট কতটুকু পরিচিত। আমার সন্দেহ সব থেকে বেশি বেড়েছে ওনার আচরণের কারণে। অতীত সংক্রান্ত প্রশ্ন আসলেই তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়তেন। এত সব কিছু কি ইঙ্গিত করে তুই বল? ইশতিরাজ প্রসঙ্গ পাল্টে শোধালো, উনি যদি দোষী প্রমাণিত হয় তাহলে কি করবি? আরশান থমথমে কণ্ঠে বলল, নিজ কৃতকর্মের জন্য মাফ চেয়ে ওনাকে আইনের হাতে তুলে দেব। ইশতিরাজ পুনরায় শুধায়, যদি নির্দোষ হয় তখন কি করবি? আরশান কঠোর গলায় বলল, আমি চাইব উনি যেন আমৃত্যু আমাকে ক্ষমা না করেন। ইশতিরাজ কৌতূহলী কণ্ঠে শুধালো, সংসারের কি হবে? আরশান বাঁকা হেসে বলে, চৌধুরী বাড়ির বউয়েরা মৃত্যুর পূর্বে স্বামীর বাড়ি ছেড়ে অন্যত্র গমনের অনুমতি পায় না, এমনকি স্বয়ং স্বামী মরলেও না। ইশতিরাজ হতভম্ব চোখে দেখে আরশানকে। হুঁশ ফিরতেই ফোনের রেকর্ডিংটা খুব সন্তর্পণে বন্ধ করলো।
কয়েকটা ফাঁকা ঢুক গেলে নিজের ফোনটা আরশানের দিকে এগিয়ে দিয়ে অতপর থমথমে কণ্ঠে বলে, যাবতীয় ইতিহাসের পূর্ণাঙ্গ বর্ণনা আছে, পরে শেষ অবধি ওর সুস্থ থাকিস। আমি গাড়ি চালানোর পরিস্থিতিতে নেই, তুই আমার শেষ ভরসা। আরশান ফাঁকা ঢুক গেলে ফোনটা হাতে নিল। কাঙ্ক্ষিত ফেসটা ওপেন করতেই চোখের সামনে ভেসে উঠল কিছু ডকুমেন্ট। সে ধীরস্থিরভাবে পড়তে শুরু করলো। চৌধুরী গ্রুপ অব ইন্ডাস্ট্রির পূর্বে পুরো দেশ জুড়ে ওয়াসিত্য লিমিটেডের নাম ডাকছিল। ওয়াসিত্যেরা 3 ভাই তন্মধ্যে 2জন কোম্পানি পরিচালনা করতেন এবং অন্যজন স্বতন্ত্র ব্যবসায়ী ছিলেন। তাদের মধ্যে বড়জনের নাম ছিল মাশরাফি ওয়াসিত্য, দ্বিতীয়জনের নাম আশরাফ ওয়াসিত্য এবং তৃতীয়জনের নাম ছিল রওশন ওয়াসিত্য। মাশরাফি ওয়াসিত্য বিয়ে করেছিলেন নাহার নামের এক অত্যন্ত সুন্দরী এবং এতিম রমণীকে। নিহারিকা ওয়াসিত্য নামে একটি ফুটফুটে কন্যা সন্তান ছিল তাদের। আশরাফ ওয়াসিত্য ও বিবাহিত ছিলেন এবং আরভিত ওয়াসিত্য নামে একটি ছেলে সন্তান ছিল ওনার। রওশন ওয়াসিত্যের সংসার ছিল তার প্রিয়তমা স্ত্রী এবং একমাত্র মেয়ে রাদিয়া ওয়াসিত্য প্রিমাকে নিয়ে। লোক দেখানো বাণিজ্যের আড়ালে ওয়াসিত্য লিমিটেডের অপকর্ম বেশ ভালোই যাচ্ছিল, কিন্তু চৌধুরীদের সাথে টাক্কা নেওয়ায় যেন কাল হয়ে দাঁড়ালো তাদের। ড্রাগসের বিষয়টা সামনে আসতে রাতারাতি কোম্পানির অবস্থান তলানিতে এসে ঠেকল। ফ্যাক্টরিগুলো তালাবদ্ধ হলো। ঋণের দায়ে বাড়ি জব্দ হয়ে পড়ায় তাদের আশ্রয় নিতে হয় গ্রামের বাড়িতে। মূলত রওশন ওয়াসিত্য একজন স্বতন্ত্র ব্যবসায়ী ছিলেন এবং তিনি স্ত্রী সন্তান নিয়ে আলাদাভাবে বসবাস করতেন। এই জন্য এই ঘটনার আজ তাদের উপর পড়েনি। তবে গ্রামে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হয়নি মাশরাফি ওয়াসিত্যের। এই ঘটনার পর ক্রেতার মালের হিসেব বুঝে দিতে না পারায় বিদেশি ড্রাগ ডিলারের হাতে অকালে প্রাণ হারাতে হয় মাশরাফি ওয়াসিত্যকে। এতে করে পুরো পরিবার আরও ভেঙে পড়েন। আশরাফ ওয়াসিত্য ছিলেন ভীষণ ধুরন্ধর এবং লোভী প্রকৃতির লোক। সবকিছু হারিয়ে নিঃস্ব আশরাফের নজর পড়েছিল রওশন ওয়াসিত্যের ব্যবসায়। সেটার উপর নিজের আধিপত্য বিস্তার করার জন্য মনে মনে ছক কষতে থাকেন তিনি। প্রথমে নিজেদের অবস্থানের কথা উল্লেখ করে রওশন ওয়াসিত্যকে বাধ্য করেন নাহার এবং নিহারিকা ওয়াসিত্যের দায়িত্ব নিতে, এবং শেষ পর্যায়ে নিজেও দুঃখের গান শুনিয়ে তার কোম্পানির একটা পোস্টে সংযুক্ত হন। সময় পার হতে থাকে, তবে রওশন ওয়াসিত্যকে মাত দিয়ে কোনোভাবে কোম্পানি দখলে আনতে পারছিলেন না আশরাফ ওয়াসিত্য। এর মাঝে শোনা যায় রওশন ওয়াসিত্যের স্ত্রীর ক্যান্সার ধরা পড়েছে। এটা জানার পর বিরাট এক ফাঁদ পাতেন আশরাফ ওয়াসিত্য। সেই ফাঁদে টুপ হিসেবে ব্যবহার করেন নাহার ওয়াসিত্যকে। তিনি জানতেন নাহার ভীষণ উচ্চাভিলাষী মহিলা। এই জন্যই তিনি নাহারের সাথে মিলে একটি জঘন্য পরিকল্পনা সাজান। দীর্ঘ কয়েক মাস স্ত্রীর সান্নিধ্য থেকে দূরে থাকা রওশন ওয়াসিত্যকে উত্তেজক নেশাদ্রব্য দিয়ে নাহার ওয়াসিত্যের কাছে পাঠানো হয়। পরিশেষে যা ঘটার তাই ঘটে। নাহার ওয়াসিত্যের সাথে অপকর্মে জড়িয়ে যান রওশন ওয়াসিত্য। পরবর্তী সকালে নিজের পুরো বিষয়টা বুঝতে পেরে মাথায় আকাশ ভেঙে পড়ে তার। নাহার ওয়াসিত্য লাস্যময়ী ভঙ্গিতে তাকে বুঝিয়ে বলেন, কামন রওশন, আমি বিধবা আর তুমি বউ থাকতো ভুখা। আমাদের যে বেস্ট কম্বিনেশন আর হতে পারে? তোমার সংসার নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমার শুধু লাক্সারিয়াস লাইফ চাই। মাঝে মধ্যে তোমার সান্নিধ্য পেলে মন্দ হয় না অবশ্য। রওশন ওয়াসিত্য ভীষণ রকমের রেগে যান। জঘন্য ভাষায় গালি দিয়ে বলে ওঠেন, আমার স্ত্রী ক্যান্সারের সাথে লড়াই করছে, আমার একটা মেয়ে আছে, আমি কিভাবে সব। নাহার ওয়াসিত্য তাচ্ছিল্য হেসে বললেন, ওসব ফিল্মি ডায়লগ সিনেমাতে মানাই। তোমার অসুস্থ স্ত্রীর মুখ চেয়ে আর কদিন নিজেকে আটকে রাখবে? তুমি কি এই হেল লাইফ ডিজার্ভ করো? কিসের কমতি আছে তোমার? রূপ, সৌন্দর্য, টাকা পয়সা, নাকি ক্ষমতায়? সামান্য একটা মেয়ে যে কিনা তোমার চাহিদা পূরণে অক্ষম, তার জন্য জীবন নষ্ট করবে তুমি? রওশন ওয়াসিত্যের ধৈর্য হারায়। তিনি সপাটে নাহারের গালে থাপ্পড় বসিয়ে বললেন, একদম মুখ বন্ধ রাখবি। নাহার ভীষণ ক্ষুব্ধ হন। ফোনটা হাতে একটা প্রাইভেট ভিডিও ওপেন করে রওশন ওয়াসিত্যের দিকে ছুড়ে দিয়ে বলেন, আজকে থেকে আমাকে সঙ্গ না দিলে কিংবা আমার বিলাসিতার সম্পূর্ণ খরচ বহন না করলে আমি তোমাকে ধ্বংস করে দেবো রওশন। বড্ড অহংবোধ নিয়ে চলো, তাই না? এই ভিডিও ফাঁস হলে সমাজে মুখ দেখাতে পারবে তো? গত রাত্রের অন্তরঙ্গ মুহূর্তের ভিডিওটা দেখে হতভম্ব হয়ে পড়েন রওশন ওয়াসিত্য। তিনি কিছু বলার পূর্বেই নাহার বলেন, ঝটপট সিদ্ধান্ত নাও, সুখী হতে চাও নাকি জীবনটা শেষ করে দিতে চাও? পারিপার্শ্বিক পরিস্থিতি বুঝে রওশন ওয়াসিত্য সম্মতি প্রকাশ করেন নাহার ওয়াসিত্যের নোংরা প্রস্তাবে। প্রথম দিকে অপরাধী ভুগলেও পরবর্তীতে এসব নর্মাল হয়ে পড়ে।
শয়তানের ফাঁদে পা দিয়ে অপকর্মে জড়ালে ক্ষুধা হেদায়েত দেওয়া বন্ধ করে দেন। কথাটা সম্পূর্ণভাবে মিলে যায় রওশন অসিতের সাথে। অসুস্থ স্ত্রীকে একা ফেলে তিনি বিজনেস ট্রিপের নামে দেশ বিদেশে নাহার ওয়াসিতের সাথে একান্তে সময় কাটাতেন। দিন শেষে শুধু অ্যাকাউন্টে টাকা জমা করেই তিনি নিজ দায়িত্ব পালন করতেন। অসুস্থ মাকে নিয়ে প্রিমা রাত বিরেতে ছুটে যেত হসপিটালে, অথচ 12 বছর বয়সে অসহায় প্রিমাকে বুকে জোরে সান্ত্বনা দেওয়ার মতো কেউ ছিল না। প্রিমা এসব নিয়ে রওশন ওয়াসিতের কাছে অভিযোগ জানালে তিনি নির্বিকার স্বরে বলতেন, আমি কাজ না করলে তোমার আম্মুর ট্রিটমেন্টের টাকা কোত্থেকে জোগাড় করব? ব্যাস এই একটা কথা প্রিমাকে চুপ করে দিত। কিন্তু আদ্রিতা ইসলাম বেশ বুঝেছিলেন প্রিয় পুরুষের অবহেলা। একদিন হসপিটালের বেডে শুয়ে ভীষণ আকুতি মিশিয়ে জিজ্ঞেস করেছিলেন, মানুষের বয়স বাড়লে বুঝি ভালোবাসা ফিকে হয়ে যায়? দুনিয়ার বিরুদ্ধে গিয়ে তোমায় চেয়েছিলাম, খোদা মঞ্জুর করেছে আমার আরজি, কিন্তু এখন মনে হচ্ছে তোমার প্রিয়ও আমি পাইনি। আমার মধ্যে হাজারটা কমতি আছে, কিন্তু তুমি তো বলেছিলে এই কমতিটাই তোমার স্বস্তি। তাহলে আজ কেন পাল্টে গেলে রওশন? রওশন অসিত প্রত্যুত্তর করতে পারেননি। আদ্রিতা ইসলামও আর কথা বাড়াননি। এসবের মাঝে নতুন অতিথি হিসেবে নিযুক্ত হয় ফারজানা। ভীষণ অসহায় হয়ে ছুটে আসে আদ্রিতা ইসলামের দ্বার প্রান্তে। তিনি ফিরে দেননি তাকে, বরং সাদরে গ্রহণ করেছিলেন। সময় যেতে থাকে, প্রায় বছর 3 চিকিৎসাধীন অবস্থায় থাকার পর সুস্থ হয়ে ওঠেন আদ্রিতা ইসলাম। বিশাল আয়োজন করে তাকে নিয়ে যাওয়া হয় বাসায়। কিন্তু এই সুসংবাদ নাহারের কাছে বিশ্বের মতো লাগে। ততদিনে রওশন ওয়াসিতের প্রেমে মাতোয়ারা হয়েছিলেন নাহার ওয়াসিত। আদ্রিতা সুস্থ হয়ে ওঠার খবরটা হজম করতে কষ্ট হয়। তিনি পাগলামিতে মত্ত হন। রওশন ওয়াসিতকে কিছুতেই বাসায় যেতে দিতে চান না। রওশন ওয়াসিত অনেক বুঝে শুনে বাসায় ফেরেন। স্বাভাবিকভাবে বাসায় ফিরে স্ত্রী সন্তানের সাথে সময় কাটিয়ে রাতে ঘুমিয়ে পড়েন রওশন ওয়াসিত। বন্ধ ফোনে আসা হাজারটা কল, SMS ওনার নজরে আসেনি। পরবর্তী সকালে ঘুম ভেঙে উঠতে দেখেন আদ্রিতা ইসলাম ওনার ফোন হাতে ধরে মূর্তির মতো বসে আছেন। অজানা ভয়ে তিনি হকচকে ওঠেন। আদ্রিতার হাত থেকে ফোন ছিনিয়ে নিয়ে তাকে ধমকে ওঠেন রওশন অসিত। আদ্রিতা ইসলাম কেবল শান্ত কণ্ঠে জিজ্ঞেস করেন, জৈবিক চাহিদা যৌবনের প্রেমকেও ছাপিয়ে দেয়। ভালোবাসা তো মনের খোরাক। এসবের মাঝে শরীর শব্দটা সংযুক্ত হলো কিভাবে? আমায় কেন ঠকালে রওশন? রওশন অসিত প্রত্যুত্তর করতে পারেননি। আদ্রিতা ইসলাম উঠে সে ওনার কলার ঝাঁকিয়ে প্রশ্ন করেন, এই শরীরে আমি ব্যথিত আর কত নারীর স্পর্শ আছে রওশন, আর কতজনকে এই হৃদয়ে অন্তরালে জায়গা দিয়েছ। ওই পতিতার কাছে শরীরের সাথে সাথে আমার নামের ভালোবাসাটুকু বিলিয়েছ বুঝি? চোখের ধোঁকা মানুষকে কতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছাতে পারে সেটার প্রমাণ রওশন অসিত। নিজের ভুলগুলো স্বীকার করার বদলে আদ্রিতা ওয়াসিতের উপর চড়াও হন তিনি। এক পর্যায়ে মারধর শুরু হয় এবং রওশন অসিত গুরুতরভাবে আহত করে ফেলেন নিজের স্ত্রীকে। হুঁশে আসতেই ঘর ছেড়ে বেরোতে নিলে দেখেন দরজার কাছে রোবটের ন্যায় দাঁড়িয়ে আছে প্রিমা। তিনি মেয়েকে বোঝাতে এগিয়ে গেলে প্রিমা জোরে চিৎকার দিয়ে কেঁদে ওঠে। রওশন অসিত মেয়েকে থামাতে পারেননি। প্রিমা ছুটে যায় মায়ের কাছে। মেয়ের আহাজারিতে টিকতে না পেরে আদ্রিতা ইসলামকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করেন রওশন অসিত। এরপর নাহার ওয়াসিতের সাথে দেখা করতে বেরিয়ে পড়েন। তিনি ঘুণাক্ষরে টের পাননি বদরাগে প্রিমা ঠিক কী কাণ্ড ঘটে ফেলবে। অসুস্থ মাকে হসপিটালে রেখে অতিমাত্রায় রেগে থাকা প্রিমা সোজা হাজির হয় নাহার ওয়াসিতের বাড়িতে। বাবা মায়ের ঝগড়ার মাঝে খুব ভালো মতো এই নামটা শুনেছিল প্রিমা। ক্ষণে ক্ষণে ঘৃণায় গা গলে উঠে তার। বাসার ভেতর প্রবেশ করতেই গার্ডস বলেন নাহার নেই, কেবল নিহারিকা বাসায় আছে। জবাব চাওয়ার প্রেক্ষিতে সে হুঁশ হারিয়ে ছুটে যায় উপরে। ছাদের দরজার কাছে আসতেই তার কানে বাজে কিছু কথা। নিহারিকা রন্ধনরত স্বরে কাউকে বলছে, নিকোলাস, আমি প্রেগনেন্ট। আমার প্রেজেন্ট হাজবেন্ড জানে এটা তার বাচ্চা। তুমি প্লিজ ঝামেলা পাকিও না। পাপার বদলা নিতে আমি মিথ্যে আশ্রয় নিয়ে ওর সঙ্গে সম্পর্কের জড়ালেও সত্যিকারের অর্থে তাকে ভালোবেসে ফেলেছি আমি। আমাকে রেহাই দাও তোমরা প্লিজ। সবটা শুনে গা গুলি উঠে প্রিমার। কথায় আছে বৃক্ষ পরিচয় তার ফলে মিলে। এদের মা মেয়ের অবস্থাও হয়েছে সেম। প্রিমা খুব ভালো মতো জানতো তার চাচি কিংবা চাচাতো বোনের চরিত্র খুব একটা সুবিধার নয়, বিধায় তাদের সাথে কোনোরূপ সম্পর্ক রাখার প্রয়োজন বোধ করেনি সে।
দুই ঈদে ক্ষণিকের জন্য সকলে সমবেত হয় গ্রামের বাড়িতে। অতটুকুন পরিচয় কেবল ছিল, কিন্তু এই সামান্য পরিচয় তার বাবা মায়ের সম্পর্কে এত বড় বিচ্ছেদ ডেকে আনবে সেটা ঘুণাক্ষরও টের পায়নি বেচারি। রাগের মাথায় সে ধূপধাপ পা ফেলে নিহারিকার কাছে গিয়ে বলে, লজ্জা করে না তোমাদের? নোংরা মন মানসিকতা সম্পূর্ণ মানুষ হয় সেটা তোমাদের না দেখলে জানতাম না। অসময়ে প্রেমাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে নিহারিকা। বলে, তুই এখানে? প্রেমা চড়া গলায় বলে, এসে অসুবিধা করে ফেললাম, সব শুনে ফেলেছি আমি। এবার সত্যটা রিভিল করব। নিহারিকা অসহায় কণ্ঠে বলে, প্লিজ এসব বলিস না। মানছি আমি খারাপ ছিলাম, কিন্তু বিশ্বাস কর, শানের ভালোবাসা আমায় পাল্টে দিয়েছে। প্রেমা কণ্ঠে একরাশ ঘৃণা মিশিয়ে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।